আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে ক্লাস 11-এর পল সায়েন্সের দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে এই অধ্যায়ের দুটো ভিডিও দিয়েছিলাম, সেখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। অবশিষ্ট যে অংশটুকু আছে তা আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে পরে একটু লাইক করো। চলো শুরু করি আজকের আলোচনা। এর আগে আমরা দেখেছিলাম রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলি আছে তাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি কাল্পনিক মতবাদ, অপরটি ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ। কাল্পনিক মতবাদ আবার তিন প্রকার, যথা ঐশ্বরিক মতবাদ, বলপ্রয়োগ মতবাদ ও সামাজিক চুক্তি মতবাদ। এর আগে আমি বলপ্রয়োগ মতবাদ নিয়ে আলোচনা করেছি। তো এখন সামাজিক চুক্তি মতবাদ এবং বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমে আসছে সামাজিক চুক্তি মতবাদ। এটি অন্যতম কাল্পনিক মতবাদ। এই মতবাদে রাষ্ট্রের প্রকৃতি ও শাসক শাসিতের সম্পর্ক উভয়ই আলোচনা হয়েছে। এই মতবাদের প্রধান প্রবক্তারা ছিলেন রুশো, হবস ও লক, এই তিনজন দার্শনিক। তবে এই মতবাদের সন্ধান আমরা কিন্তু বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন ধর্মগ্রন্থ বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের লেখায় পেয়ে থাকি। যেমন ভারতবর্ষের রামায়ণ, মহাভারত, কৌটিল্যের অর্থশাস্ত্র, এমনকি বাইবেল ও রোমান দার্শনিক পলিবিয়াস ও সিসেরোর রচনাতেও আমরা এই মতবাদের সমর্থন পেয়েছি। তবে এই মতবাদটিকে জনপ্রিয় করে তুলেছিল রুশো, হবস ও লক, এই তিনজন দার্শনিক। তাই এদেরকে বলা হয় চুক্তি মতবাদী। এই মতবাদের মূল কথা হলো, সুদূর অতীতকালে মানব সমাজে রাষ্ট্র বা সরকারের কোনো অস্তিত্ব ছিল না। সেই সময় মানুষের মধ্যে কোনো রাজনৈতিক চেতনাও ছিল না। এই অবস্থাকে বলা হতো প্রাকৃতিক অবস্থা। এই যে প্রাকৃতিক অবস্থা, যে অবস্থায় মানুষ বসবাস করত, তখন প্রাকৃতিক আইন দ্বারাই মানুষের জীবন জীবিকা পরিচালিত হতো। কিন্তু এই যে প্রাকৃতিক আইন ছিল যার দ্বারা মানুষের জীবন জীবিকা পরিচালিত হতো, তা হচ্ছে সুস্পষ্ট ছিল না বা সুনির্দিষ্ট ছিল না। তখন এই আইনকে ব্যাখ্যা করবার বা এই আইনকে বলবৎ করবার বা প্রয়োগ করবার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে মানুষে মানুষে দ্বন্দ্ব, লড়াই শুরু হলো। কালক্রমে মানুষের জীবনটা হচ্ছে কি আস্তে আস্তে দুর্বিষহ হয়ে উঠল। এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আদিম মানুষ স্বেচ্ছায় কী করলো? পরস্পরের মধ্যে চুক্তি করলো এবং চুক্তির মাধ্যমে তৈরি করলো রাষ্ট্র। আর হচ্ছে যে প্রাকৃতিক আইন ছিল, সেই প্রাকৃতিক আইনের পরিবর্তে সৃষ্টি হয়ে গেল রাষ্ট্রীয় আইন। আর মানুষের যে প্রাকৃতিক অধিকারগুলি ছিল সেগুলো বদলে সৃষ্টি হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বা সংরক্ষিত অধিকার। তাহলে এই হচ্ছে এই মতবাদের মূল বক্তব্য। এখন এই যে মতবাদটা, এই মতবাদটাকে জনপ্রিয় করেছিলেন হবস, লক, রুশো, তাই এদেরকে চুক্তি মতবাদী বলা হয়। এখন আমরা দেখি যে হবস কি বলেছে তার মতবাদে। হবস ছিলেন একজন ইংরেজ দার্শনিক। তিনি 1651 সালে এই যে লেভিয়াথান বলে একটা গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থের মধ্যেই তিনি প্রথম এই সামাজিক চুক্তি মতবাদটাকে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে রাষ্ট্র সৃষ্টির আগে মানুষ যে প্রাকৃতিক অবস্থায় বাস করত, সেই প্রাকৃতিক অবস্থা ছিল প্রাক সামাজিক, অর্থাৎ তখন সমাজ সৃষ্টি হয়নি। এই অবস্থায় মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ্য, পাশবিক ও ক্ষণস্থায়ী। মানুষে মানুষে বিবাদ বিসম্বাদ সবসময় লেগেই থাকতো। তাদের জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা ছিল না। এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কী করলো? নিজেদের মধ্যে একটা চুক্তি করলো। কটা চুক্তি করলো? একটা। এবং সকল ক্ষমতা একটা বিশেষ সার্বভৌম কর্তৃপক্ষের হাতে অর্পণ করলো। এই সার্বভৌম কর্তৃপক্ষের হাতে যার হাতে অর্পণ করলো সেই হলো হচ্ছে গিয়ে রাষ্ট্র। জনগণ তার প্রতি আনুগত্য জানালো। এইভাবেই জন্ম নিল রাষ্ট্র এবং প্রাকৃতিক আইনটা পরিবর্তিত হয়ে জন্ম নিল রাষ্ট্রীয় আইন। তাহলে হবস বলেছেন যে মানুষের যে প্রাকৃতিক অবস্থায় বাস করত তা ছিল প্রাক সামাজিক। সেই সমাজে মানুষ প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত হতো, কিন্তু অনেক সময় প্রাকৃতিক আইন কেউ মানত না। ফলে মানুষে মানুষের দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকতো। মানুষের জীবন সম্পত্তির কোনো নিরাপত্তা ছিল না। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা একটা চুক্তির মাধ্যমে সমস্ত ক্ষমতা একটা সার্বভৌম কর্তৃপক্ষের হাতে অর্পণ করলো এবং তার প্রতি মানুষ আনুগত্য জানালো। এভাবেই সৃষ্টি হলো রাষ্ট্র। আবার লক বলছে, লক হচ্ছে ইংরেজ দার্শনিক। তিনি 1690 সালে
তার টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছিলেন। এই গ্রন্থে তিনি বলেছেন মানুষ যে প্রাকৃতিক অবস্থার মধ্যে বাস করত সেই প্রাকৃতিক অবস্থাটাকে বলা হতো প্রাক রাজনৈতিক, অর্থাৎ তখন সমাজ সৃষ্টি হলেও রাজনৈতিক চেতনার জন্ম হয়নি। তাহলে হবসের সাথে লকের মতবাদের পার্থক্যটা কোথায়? হবস বলেছে প্রাকৃতিক অবস্থা ছিল প্রাক সামাজিক, আর লক বলছে প্রাকৃতিক অবস্থা ছিল প্রাক রাজনৈতিক। তখন তিনি বলছে মানুষের জীবন মোটামুটি ভালোই ছিল, প্রাকৃতিক আইন প্রায় সবাই মেনে চলতো, মানুষের জীবন সম্পত্তি ও স্বাধীনতা ভোগ করত, মানুষের বিশেষ অধিকারও ছিল। কিন্তু এই যে প্রাকৃতিক আইন দ্বারা মানুষের জীবন পরিচালিত হতো, সেই প্রাকৃতিক আইন ছিল অস্পষ্ট। এই আইনকে ব্যাখ্যা করার কোনো কর্তৃপক্ষ ছিল না। আবার এই আইন ভাঙলে পরে শাস্তি দেওয়ার মতো কোনো ব্যবস্থাও ছিল না। এই সব কারণে যদি কোনো কারণে বিরোধ দেখা দিত, তাহলে সেই বিরোধী পক্ষকে শাস্তি দেওয়ার বা বিরোধ মেটানোর কোনো ব্যবস্থা গিয়ে না থাকায় মানুষ কী করলো? মানুষ গিয়ে চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করলো। লকের মতে চুক্তি হয়েছিল দুইটি। প্রথম চুক্তি হয়েছিল মানুষ নিজেদের মধ্যে চুক্তি করেছিল, যার ফলে একটা রাজনৈতিক কর্তৃপক্ষ বা রাষ্ট্র গঠিত হলো। আর দ্বিতীয় চুক্তি হয়েছিল জনগণের সাথে রাষ্ট্রের বা রাজনৈতিক কর্তৃপক্ষের, এর দ্বারা সরকার গঠিত হলো। তাহলে লক বলেছে যে চুক্তি হয়েছিল দুটি, হবস বলেছিল চুক্তি হয়েছিল একটি, কিন্তু লক বলেছে চুক্তি হয়েছে দুটি। একটি চুক্তি দ্বারা রাষ্ট্র গঠিত হয়েছে, আরেকটি চুক্তি দ্বারা রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠিত হয়েছে। আর এই চুক্তির শর্ত হলো জনগণ তাদের কিছু স্বাভাবিক অধিকার ও স্বাধীনতা শাসকের হাতে বা রাজনৈতিক কর্তৃপক্ষের হাতে তুলে দেবে। বিনিময়ে শাসকরা জনগণের জীবন, জীবিকা, সম্পত্তি ও স্বাধীনতার অধিকার রক্ষা করবে। শাসক যদি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়, তাহলে লক বলছে জনগণ সেই শাসককে তার পদ থেকে বা তার ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে। তাই তো? তাহলে এইভাবে লক সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করেছেন। এবং তার পরবর্তীতে রুশো 1762 সালে, তিনি ছিলেন ফরাসি দার্শনিক, তিনি 1762 সালে সোশ্যাল কন্ট্রাক্ট বলে একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি বলেছেন মানুষ যে প্রাকৃতিক অবস্থায় বাস করত তা ছিল প্রাক রাজনৈতিক। এই প্রাকৃতিক অবস্থা ছিল স্বর্গের মতো, মানে যে সমাজে মানুষ বাস করত সেটা খুবই সুন্দর ছিল, স্বর্গের মতো ছিল। সবাই এখানে মিলেমিশে সুখে শান্তিতে বাস করত, প্রাকৃতিক আইন তখন সবাই মেনে চলত। তাহলে রুশোর মতে যে প্রাকৃতিক অবস্থাটা ছিল, সেই প্রাকৃতিক অবস্থা ছিল খুবই সুন্দর, স্বর্গরাজ্যের মতো। তাই তো? হবস লক যেটা বলেছে সেটা গিয়ে অত ভালো ছিল না, কিন্তু রুশো বলছে না, প্রাকৃতিক অবস্থায় যে মানুষ বাস করত সেই প্রাকৃতিক অবস্থা অত্যন্ত সুন্দর ছিল, একদম স্বর্গরাজ্যের মতো। তখন মানুষের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা, কোনো গিয়ে বিবাদ ছিল না, মানুষ সবাই মিলেমিশে গিয়ে ভালো বাস করতো। তাই তো? তো এই অবস্থা থেকে কিন্তু ক্রমশ আস্তে আস্তে যখন জনসংখ্যা বাড়তে লাগলো, ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টি হতে লাগলো এবং মানুষের মধ্যে যুক্তিবোধের প্রসার ঘটতে লাগলো, তখনই এই যে প্রাকৃতিক স্বর্গরাজ্যটা ছিল, সেই প্রাকৃতিক স্বর্গরাজ্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। শুরু হলো মানুষে মানুষে বিবাদ, কলহ, হানাহানি, ঝগড়া, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই যে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়ে গেল, এর থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কী করলো? চুক্তি করলো। তাই তো? তার মতে চুক্তি হয়েছিল একটা, এবং চুক্তির মাধ্যমে মানুষ নিজেদের সমস্ত ক্ষমতা কার কাছে অর্পণ করলো? সাধারণের ইচ্ছা বা জেনারেল উইল বলে গিয়ে একটা প্রতিষ্ঠানের কাছে অর্পণ করলো। এই যে সাধারণের ইচ্ছা, এটিই হলো গিয়ে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাই তো? এই সাধারণের ইচ্ছাই তাদের নিজের ক্ষমতা অনুসারে বা সার্বভৌম শক্তি অনুসারে একটা দেশ গঠন করে এবং সেই দেশটাকে পরিচালনা করতে লাগলো। তাহলে এইভাবেই রাষ্ট্র সৃষ্টি হলো। ঠিক আছে? কিন্তু হবস, লক, রুশো এই যে সামাজিক চুক্তি মতবাদ দিয়েছে, এই চুক্তিটা কি একসময় বেশ জনপ্রিয় হয়েছিল। ঠিক আছে? ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা আন্দোলন, তারপরে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ইত্যাদি বিপ্লব যে হয়েছিল, এই চুক্তি মতবাদী দ্বারা তারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। তার মানে আমাদের পৃথিবীতে বিভিন্ন সামাজিক আন্দোলনে এই চুক্তি মতবাদের একটা বিশেষ প্রভাব আছে। কিন্তু তা সত্ত্বেও এই মতবাদের একাধিক কিন্তু ত্রুটি আছে। কী কী ত্রুটি? যেমন এই মতবাদটা সম্পূর্ণ কাল্পনিক মতবাদ, তাই না?
এর পেছনে কোনো তথ্য নেই, কারণ ইতিহাসে কিন্তু আমরা কোথাও কোনো প্রমাণ পাই না যে চুক্তির মাধ্যমে মানুষ রাষ্ট্র সৃষ্টি করেছে। আমরা দেখেছি যে ইতিহাসে একটা দলের সাথে আরেকটা দলের বিরোধ, এক জাতির সাথে এক জাতির বিরোধ, এইভাবে রাষ্ট্রের জন্ম, রাষ্ট্রের প্রসার হয়েছে, কিন্তু ইতিহাসে কিন্তু কোথাও পাই না যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তার মানে এই যে মতবাদটা, এটা একটা অনৈতিহাসিক মতবাদ, সম্পূর্ণ কাল্পনিক মতবাদ, আবার এটা যুক্তিহীন মতবাদ। কারণ চুক্তি হচ্ছে একটা আইনগত ধারণা। মানুষ যে চুক্তি করেছে, তখন তো পৃথিবীতে আইন বলে কিছুই ছিল না। তাহলে মানুষ যে চুক্তি করলো, সে চুক্তিটা করলো কীভাবে? কারণ চুক্তি তো একটা আইনগত ধারণা। রাষ্ট্রহীন অবস্থায় তখন তো কোনো আইন ছিল না। সুতরাং আইনগত দিক থেকে যদি আমরা দেখি, তাহলে তখন চুক্তি হতেই পারে না, এটা একটা অবাস্তব ধারণা। আবার হচ্ছে কি, অনেকে বলেছে এটা বিপজ্জনক ধারণা। কেন? কারণ যারা চুক্তি করেছে তারাই হচ্ছে এই চুক্তি মানতে বাধ্য, তার পরবর্তী প্রজন্ম তো এই চুক্তি মানতে বাধ্য নয়, তাই না? তার যদি পরবর্তী প্রজন্ম এই চুক্তি না মানে, তাহলে রাষ্ট্র ব্যবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সেই কারণে হচ্ছে গিয়ে এই যে ব্যবস্থাটা, এটা একটা বিপজ্জনক মতবাদ বলে অনেকে অভিহিত করেছে। আবার অনেকে বলেছে যে এই মতবাদ দ্বারা রাষ্ট্রকে একটা অংশীদারি প্রতিষ্ঠানে বা একটা কোম্পানিতে রূপান্তর করা হয়েছে। যেমন বিভিন্ন লোক চুক্তির মাধ্যমে একটা কোম্পানি তৈরি করে বা প্রতিষ্ঠান তৈরি করে, সেরকমভাবে অনেকগুলো লোক মিলে একটা চুক্তি করে একটা রাষ্ট্র তৈরি করে। তার মানে রাষ্ট্র হচ্ছে কি একটা অংশীদারি প্রতিষ্ঠানের মতো, কিন্তু বাস্তবে কি তাই রাষ্ট্র? তা কখনোই নয়, তাই না? তাহলে এই চুক্তি সম্পূর্ণ গ্রহণযোগ্য মতবাদ নয়। তারপরে সদস্যপদও বাধ্যতামূলক। এই চুক্তি দ্বারা রাষ্ট্র যদি গঠিত হয়, তাহলে রাষ্ট্রের সদস্যপদ ঐচ্ছিক হয়ে যায়, কারণ যারা চুক্তি করবে তারাই রাষ্ট্রের সদস্য হবে, আর যারা চুক্তি করবে না বা চুক্তি মানবে না, তারা রাষ্ট্রের সদস্য হবে না। কিন্তু বাস্তবে তো তা হয় না। রাষ্ট্র মানে সেই রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিকই সেই রাষ্ট্রের সদস্য হয়, মানে রাষ্ট্রের সদস্যপদ বাধ্যতামূলক, সেটা ঐচ্ছিক না। তাহলে চুক্তি মতবাদ মানলে পরে রাষ্ট্রের সদস্যপদ তো ঐচ্ছিক হয়ে দাঁড়াবে, তাই তো? তার মানে এই মতবাদ বাস্তব দৃষ্টিকোণ থেকে কিন্তু কখনো মেনে নেওয়া যায় না। তাহলে এই মতবাদের একাধিক ত্রুটি থাকলেও এর গুরুত্বকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কারণ এই মতবাদে রাষ্ট্র সৃষ্টিতে জনগণের যে একটা ভূমিকা আছে, সেটা প্রথম হচ্ছে গিয়ে এই মতবাদেই বলা হয়েছিল। তাই হচ্ছে এটি একটি গণতান্ত্রিক মতবাদ আমরা বলতে পারি। আবার এই মতবাদেই কিন্তু রাষ্ট্র আর সরকারের মধ্যে যে একটা পার্থক্য আছে, এটা প্রথম এই মতবাদেই দেখিয়েছিল যে রাষ্ট্র আর সরকার কিন্তু এক জিনিস নয়, তাই তো? তারপরে এই মতবাদ আরেকটা গুরুত্ব আছে, সেটা ধর্মীয় যে সংকীর্ণতা, সেই ধর্মীয় সংকীর্ণতা থেকে রাষ্ট্রকে মুক্ত করতে পেরেছিল এই মতবাদ। এর আগে যে মতবাদগুলো দেখি আমরা, ঐশ্বরিক মতবাদ বা বলপ্রয়োগ মতবাদ, সেখানে একটা ধর্মীয় প্রভাব আমরা বিশেষভাবে লক্ষ্য করি, কিন্তু এই মতবাদে কিন্তু ধর্মীয় প্রভাব থেকে রাষ্ট্র উৎপত্তির ঘটনাটাকে মুক্ত করা হয়েছে। এই মতবাদে প্রথম হচ্ছে প্রতিষ্ঠা করেছে জীবন ও সম্পত্তির অধিকার হচ্ছে মানুষের একটা স্বাভাবিক অধিকার, মানে জন্মগত অধিকার, ঠিক আছে? তাহলে সেই অধিকার রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য, সেটা এই মতবাদেই বলা হয়েছে। এবং এই মতবাদ পরবর্তীকালে সাম্য, স্বাধীনতা, মৈত্রী ও ন্যায়ের যে একটা আদর্শ, সেটাকে প্রসার করেছে। ফলে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং ফরাসি বিপ্লব যে হয়েছিল, সেই বিপ্লবের পথটাকে কিন্তু প্রশস্ত করতে এই মতবাদ বিশেষভাবে সাহায্য করেছে। তাই এই মতবাদের ত্রুটি থাকলেও এর ঐতিহাসিক গুরুত্বকে কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না। এরপরে আমরা দেখব বিবর্তনবাদ। এটা হচ্ছে কি একটা রাষ্ট্র সৃষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ, এবং বলে সব থেকে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে এটাই। আধুনিককালে রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতবাদটিকেই হচ্ছে গিয়ে রাষ্ট্র সৃষ্টির সব থেকে গ্রহণযোগ্য মতবাদ বা বিজ্ঞানসম্মত মতবাদ বলে হচ্ছে গিয়ে একে মেনে নিয়েছে। এই যে মতবাদ, এই মতবাদের প্রবক্তা কিন্তু কোনো একজন নয়, অনেকেই হচ্ছে গিয়ে এই মতবাদের প্রবর্তন করেছেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেও বার্জেস, লিকক, ম্যাকআইভার, গেটেল, গার্নার প্রমুখ ব্যক্তিরা এই মতবাদটাকে বেশ জনপ্রিয় করে তুলেছিল। এই মতবাদের মূল বক্তব্যটা কি? এই মতবাদের সমর্থক যারা, তারা মনে করে রাষ্ট্র কোনো একটা উপাদান বা কারণের ফলে সৃষ্টি হয়নি, মানে একটা কারণের ফলে রাষ্ট্র সৃষ্টি হয়নি, শুধু বল প্রয়োগ দ্বারা সৃষ্টি হয়নি, বা ঈশ্বর রাষ্ট্রকে সৃষ্টি করেনি, বা চুক্তির দ্বারাও রাষ্ট্র সৃষ্টি হয়নি। তাহলে কিভাবে সৃষ্টি হয়েছে? মানব সমাজের বহু জটিল উপাদানের মিশ্রণে একটা ধারাবাহিক বিবর্তনের পথে
আধুনিক রাষ্ট্রের জন্ম হয়েছে বলে এরা মনে করে। এই সব উপাদানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো রক্তের সম্পর্ক। রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান হচ্ছে রক্তের সম্পর্ক। মানুষ তার নিজের প্রয়োজনে পরিবার গড়ে তুলেছে। প্রথমে পরিবার পরিচালিত হতো একজন গৃহকর্তার নেতৃত্বে, কিন্তু পরিবারের যখন সদস্য সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো, তখন একজন গৃহকর্তার পক্ষে সকলের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হলো না। তখন পরিবারগুলো আস্তে আস্তে ভেঙে গেল, ছোট ছোট অংশে ভাগ হয়ে গেল। তো পরিবারগুলি যখন ভাগ হলেও তারা সবাই কিন্তু একই পূর্বপুরুষ থেকে এসেছে, এই যে একটা ধারণা ওদের মধ্যে থাকলো, যার ফলে ওদের মধ্যে যে পরিবারগুলো ভাগ হয়ে গেল সেই পরিবারের সদস্যদের মধ্যে একটা আত্মীয়তা বোধ জেগে উঠল। তাই ম্যাকআইভার বলেছে এই আত্মীয়তা বোধের ফলে সৃষ্টি হয়েছে সমাজ, তারপরে সৃষ্টি হয়েছে রাষ্ট্র। তার মানে রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হলো পরিবার, পরিবার থেকে সৃষ্টি হয়েছে সমাজ, তার থেকে সৃষ্টি হয়েছে রাষ্ট্র। ঠিক আছে, এরপরে রাষ্ট্র গঠনের আরেকটা বিশেষ উপাদান হচ্ছে ধর্ম। যখন জনসংখ্যা আরও বাড়তে লাগলো, তখন পারিবারিক সম্পর্ক বা রক্তের সম্পর্ক সেটা হচ্ছে কি আরও দুর্বল হয়ে গেল, শিথিল হয়ে গেল। এই অবস্থায় সমাজ জীবনে ভাঙন শুরু হলো। এই সমাজ জীবনের ভাঙনটাকে রক্ষা করবার জন্য তখন মানুষ কি করলো, ধর্মের ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করতে শুরু করলো। তখন যারা সমাজে পুরোহিত শ্রেণী ছিল তারা ধর্মের ভিত্তিতে সমগ্র সমাজকে ঐক্যবদ্ধ করে রাখবার বা ধরে রাখবার চেষ্টা করলো, এবং সৃষ্টি হলো ধর্মীয় সম্প্রদায়। এবং এই ধর্মীয় সম্প্রদায়ের ধারণাই রাষ্ট্র গঠনের পথটাকে প্রশস্ত করেছে বলে অনেকে মনে করে। এরপরে আরেকটা কারণ হচ্ছে রাষ্ট্র গঠনে, সেটা যুদ্ধ বিগ্রহ। বলপ্রয়োগ মতবাদ বা ইতিহাসে আমরা তার প্রমাণ পাই। তাই তো সেখানে দেখেছি যে আদিম মানুষ খাদ্যের সন্ধানেই বলো, আত্মরক্ষার প্রয়োজনে বলো, তারা দলবদ্ধ হয়েছিল। তারপর তারা এক দল অন্য দলের উপর আক্রমণ করেছে, তাই তো তাদেরকে পরাজিত করেছে। এইভাবে তৈরি হয়েছে গোষ্ঠী, তারপরে একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর বিভাগ, এভাবে তৈরি হয়েছে উপজাতি। এইভাবে যখন একটা উপজাতি তৈরি হলো, তখন সেই উপজাতির যিনি যোদ্ধা হলেন তিনি হচ্ছে সেই উপজাতির রাজাতে পরিণত হলেন। তাই তো, তাহলে এইভাবে সৃষ্টি হলো রাজা, এবং তার নেতৃত্বে একটা নির্দিষ্ট ভূখণ্ডে যেখানে জনসমষ্টি বাস করতে লাগলো সৃষ্টি হয়ে গেল সেখানে রাষ্ট্র। তাই ইতিহাস বলে যে যুদ্ধের মাধ্যমেই নাকি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এছাড়াও রাষ্ট্র সৃষ্টির আরেকটা বিশেষ উপাদান হচ্ছে অর্থনৈতিক চেতনা। আদিম সমাজে কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না, সেটা আমরা আগেই দেখেছি। তাই তো প্রাচীনকালে মানুষ ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে থাকতো, এবং যে খাদ্য সংগ্রহ করতো বা শিকার করতো তারা সবাই সমানভাবে ভাগ করে নিত। কিন্তু পরবর্তীকালে যখন মানুষ কৃষিকাজ শিখলো, পশুপালন শিখলো, তখন হচ্ছে কি আস্তে আস্তে জন্ম নিল ব্যক্তিগত সম্পত্তির। ফলে এই ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টি হওয়ার পরেই সমাজে ধনী দরিদ্র একটা বৈষম্য তৈরি হলো, এবং সমাজে চুরি ডাকাতি, তাই তো বিভিন্ন রকম অসৎ কাজ আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তো এই অবস্থায় সমাজে যে শান্তি শৃঙ্খলা ছিল সেটা নষ্ট হয়ে গেল। তো সমাজের এই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সমাজের কিছু মানুষ ঠিক করলো যে একটা রাষ্ট্রীয় সংগঠন গড়ে তুলতে হবে, যার মাধ্যমে সমাজের নির্দিষ্ট নিয়ম কানুন দ্বারা সেই সমাজটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই চিন্তাভাবনা থেকেই গড়ে উঠল রাষ্ট্র। মার্ক্সবাদীরাও বলেছে যে অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও শ্রেণী শাসনের ধারণা থেকেই নাকি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে রাষ্ট্র সৃষ্টির পেছনে একাধিক উপাদান আছে: ধর্ম, রক্তের সম্পর্ক, যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক চেতনা, এছাড়া আছে রাজনৈতিক চেতনা। রাজনৈতিক চেতনা কি জিনিস? উপজাতীয় জীবনে মানুষ সচেতনভাবে ব্যক্তিগত সম্পত্তি ও প্রাণ রক্ষার জন্য কি করলো? যুদ্ধ নায়ক যিনি ছিলেন বা দলপতি যিনি ছিলেন তার প্রতি আস্তে আস্তে আনুগত্য প্রদর্শন করলো। এই আনুগত্য থেকেই জন্ম নেয় রাজনৈতিক চেতনা, যা মানুষকে নিজ ভূখণ্ড বা নিজ জনসমষ্টিকে ভালোবাসতে শেখায়। এর থেকেই জন্ম নিল জাতীয়তাবাদ, যা পরবর্তীকালে রাষ্ট্র গঠনের পথকে প্রশস্ত করল। তাহলে অনেকে বলে যে রাজনৈতিক চেতনার মাধ্যমেই রাষ্ট্র গঠিত হয়েছে। এখন এর থেকে আমরা বলতে পারি যে রাষ্ট্র কোনো একটা উপাদানের মাধ্যমে গঠিত হয়নি, রাষ্ট্র সৃষ্টির পেছনে একাধিক উপাদান রয়েছে। তাই তো রাষ্ট্র একটা দীর্ঘ বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে বিভিন্ন উপাদানের সমষ্টিতে। কিন্তু এই যে মতবাদটা, এই মতবাদের আবার একাধিক ত্রুটিও আছে। কি কি ত্রুটি?
যেমন এটা কোনো মৌলিক মতবাদ নয় কিন্তু, হয়তো এর আগে আমরা যে বল প্রয়োগ মতবাদ পড়ছি বা সামাজিক চুক্তি মতবাদ পড়ছি বা অন্য যে মতবাদগুলো আছে, সমস্ত মতবাদকে সঙ্ঘবদ্ধ করে এই মতবাদটা তৈরি হয়েছে। তাহলে এই মতবাদটা কিন্তু কোনো মৌলিক মতবাদ কিন্তু নয়, এটা পূর্ববর্তী মতবাদের সমষ্টিগত একটা ধারণা, তাই না? এই মতবাদের প্রধান ত্রুটি হচ্ছে কি এটাই, এটা হচ্ছে কোনো মৌলিক মতবাদ নয়। আবার এটা হচ্ছে একটা অস্পষ্ট মতবাদ, কারণ এই মতবাদে রাষ্ট্র সৃষ্টির যে উপাদানগুলির কথা বলা হয়েছে সেগুলি কখন কিভাবে রাষ্ট্র গঠনে সাহায্য করেছে তার কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি। তাছাড়া উপাদানগুলির যে পারস্পরিক সম্পর্কটা কি তাও হচ্ছে কি এখানে স্পষ্টভাবে বলা হয়নি, তাই বলতে হয় এটা একটি অস্পষ্ট মতবাদ। আবার অনেকে বলে এটা অযৌক্তিক মতবাদ, কারণ এই মতবাদে রক্তের সম্পর্ক ও ধর্মের প্রতি অন্ধ আনুগত্যকে রাজনৈতিক আনুগত্যের আখ্যা দিয়ে যেভাবে রাষ্ট্রের উৎপত্তির কারণ ব্যাখ্যা করা হয়েছে তা কখনো যুক্তিসঙ্গত হয়নি। প্রকৃতপক্ষে অন্ধ আনুগত্য থেকে কিন্তু কখনো রাজনৈতিক আনুগত্যের উদ্ভবও হয়নি। তাই এখানে কিন্তু ধর্মের প্রতি বা ঈশ্বরের প্রতি আনুগত্য বা দলনেতার প্রতি আনুগত্য, এই আনুগত্য থেকেই বলছে রাজনৈতিক চেতনার জন্ম হয়েছে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ঠিক নয়, তাই এটা একটা অযৌক্তিক মতবাদ। যাই হোক, পরবর্তীকালে মার্ক্সরাও বলেছে, তারা বলেছেন রাষ্ট্র গঠনে রক্তের সম্পর্ক, ধর্ম আর যুদ্ধ বিগ্রহ এই যে উপাদানগুলো আছে এই উপাদানের তেমন কোনো গুরুত্ব নেই। তিনি বলেছেন এগুলি সবই হচ্ছে অর্থনৈতিক সম্পর্কের উপর নির্ভরশীল। অর্থনৈতিক সম্পর্ক না থাকলে পরে যুদ্ধ, ধর্ম, রক্তের সম্পর্ক এর কোনো গুরুত্ব থাকে না। তার মানে রাষ্ট্র গঠনের মূল উপাদান হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক, তার উপর ভিত্তি করেই যুদ্ধ, বিগ্রহ, ধর্ম ইত্যাদিগুলো হয়েছে, তাই তো? তার মানে মার্ক্সেরা বলে যে রাষ্ট্র গঠনের মূল উপাদান অর্থনৈতিক সম্পর্ক, ধর্ম টর্ম এগুলো হচ্ছে কি নয়। এরপর এই যে মতবাদের নানা ত্রুটি থাকলেও এর কিন্তু গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না, তাই তো? এর গুরুত্ব হিসাবে আমরা বলতে পারি যে এই মতবাদই প্রথম রাষ্ট্র বলেছে যে রাষ্ট্র হঠাৎ সৃষ্টি হয়নি, সুদীর্ঘ ক্রমবিবর্তনের ফলেই রাষ্ট্র সৃষ্টি হয়েছে, তাই তো? তাহলে এই মতবাদই প্রথম বলে যে রাষ্ট্র হঠাৎ একদিন সৃষ্টি হয়ে গেল তা কিন্তু নয়, বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে রাষ্ট্র গঠনের অবস্থাটা এসেছে। তাছাড়া এই মতবাদ চুক্তি মতবাদ আর বল প্রয়োগ মতবাদের যে একটা যুক্তিসঙ্গত অংশ আছে তাকেও কিন্তু স্বীকৃতি দিয়েছে। তার মানে এই মতবাদের দ্বারাই কিন্তু বল প্রয়োগ মতবাদ আর সামাজিক চুক্তি মতবাদ এই যে মতবাদগুলো আছে সেগুলি হচ্ছে গিয়ে স্বীকৃতি পেয়েছে। সুতরাং এর গুরুত্বকে আমরা কখনো অস্বীকার করতে পারি না, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই ভিডিওতে কি শিখলাম? সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে আমরা আলোচনা করলাম, আর আলোচনা করলাম বিবর্তনবাদ কি এবং সেটা কিভাবে হয়েছে। এছাড়াও কয়েকটি ছোট প্রশ্ন তোমাদের দেওয়া হলো, এগুলোও তোমরা হচ্ছে গিয়ে একটু দেখে নেবে এবং পড়ে নেবে। হয়তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে পরে তোমাদের একাধিক প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। যারা এখনও হচ্ছে কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।